স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি তানিয়া হারুন এবং আমি ফয়সাল মাহমুদ। দিনভর উত্তাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ এবং ক্ষতিপূরণ সহ 6 দফা দাবি শিক্ষার্থীদের। দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে অবরুদ্ধ করেছেন তারা। বিক্ষোভে যুক্ত হয়েছেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অভিভাবক ও শিক্ষকরাও একাত্মতা জানিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা। শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান F-7BGI বিধ্বস্তে 2.5 ডজনের বেশি প্রাণহানির ঘটনায় 6 দফা দাবিতে উত্তাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নিহতের সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে না এমন অভিযোগে শিক্ষার্থীরা চড়াও হন পুলিশ ও সাংবাদিকদের উপর। সকালে মাইলস্টোন ক্যাম্পাসে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আইন ও শিক্ষা উপদেষ্টা। তাদের উপস্থিতিতে উত্তেজনা বাড়ে। বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন দুই উপদেষ্টা ও প্রেস সচিব। তাদের বের করার চেষ্টা করেও তোপের মুখে কয়েক দফা ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রশাসনিক ভবনে ছাত্রছাত্রীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন প্রেস সচিব ও দুই উপদেষ্টা। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেন আইন উপদেষ্টা। থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি। আপনারা সবাই আমরা মিলে যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, সবাই আমরা তাদের পাশে দাঁড়াই, সবাই তাদের জন্য দোয়া করি। কিন্তু কিছুতেই শান্ত হননি বিক্ষোভরতরা। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার অভিযোগ এনে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া সহ 6 দফা দাবি জানান তারা। আমাদের প্রকৃত সংখ্যার তালিকা দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। দ্বিতীয়ত, সেনাবাহিনী শিক্ষক আর ছাত্রদেরকে হাত দিয়েছে, তার জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। পরীক্ষা হবে নাকি হবে না এটাই নির্দেশনা দিতে তাদের এত টাইম লাগে, তাহলে তো আমরা মনে করি ওখানে বসার কোনো যোগ্যতা হয় না। এখানে তো মানে এত বেশি বাড়িঘর নাই, কিন্তু ওইদিকে গেলে আপনি বুঝতে পারবেন যে আরো কত পরিমাণের আছে ওইখানে, যে হবে না বা কোনো মানুষের যানবাহনের নিরাপত্তা আছে কি নাই সেটা দায়ভার কি ওনারা নিতে পারবে? শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি, আহত ও নিহতদের তালিকা করে কতজন নিহত আছেন সে তালিকাও প্রকাশ করা হবে বলেও জানান শিক্ষকরা। এরপর এই পাশে যখন আসলাম দেখলাম যে কিছু বাচ্চা বের হয়ে আসতেছে, আসলে ওদের শরীরে কাপড় নাই, কিছু কিছু কাপড়ের ছোপ লেগে আছে, সারা শরীর ফ্যাকাশ হয়ে আছে, সাদা হয়ে গেছে। আমরা এখন হসপিটাল প্লাস আমাদের নিহতের সংখ্যা মোটামুটি এখন পর্যন্ত আমাদের যে গ্রুপ সেখানে আমরা 27 জন মতো ফাইন্ড আউট করতে পেরেছি। আরও কিছু বাচ্চা আপাতত নিখোঁজ আছে। তো এটাই মানে তারা চেষ্টা করছে আইডেন্টিফাই করার যে কতজন অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি মিসিং, কতজন ক্যাজুয়ালিটি আর কতজন হচ্ছে হসপিটালে ওন্ডেড। বেলা বাড়ার সাথে সাথে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেন বিক্ষোভে। ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অবস্থান করেন তারা। দাবির প্রতি একাত্মতা জানিয়ে অংশ নেন কিছু অভিভাবক ও শিক্ষকরাও। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এত বেশি শিক্ষার্থী হতাহতের ঘটনায় সকাল থেকে উত্তাল ক্যাম্পাস। দফায় দফায় বিক্ষোভ করছেন তারা, ঘটছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও। 6 দফা দাবি জানিয়ে অবস্থান করছেন তারা। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। দর্শক, বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে দুজন উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল তারা আসলে ক্যাম্পাস ত্যাগ করেছেন কিনা, এবং এর আগের খবরগুলোতে আপনি যেমনটি জানিয়েছিলেন যে শিক্ষার্থীর চেয়ে বেশি ও সেখানে আন্দোলন করছেন উৎসুক জনতা এবং সাধারণ মানুষজন, এবং ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে, উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। এই মুহূর্তে আপনি কি পরিস্থিতি দেখছেন? সবকিছু মিলিয়ে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ফয়সাল। আপনি জানেন এখানে শুধু দুইজন উপদেষ্টাই নাই, এখানে আছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের 2 সদস্য আছে, প্রেস সচিব শফিকুল আলম সহ আরও একজন সদস্য ফয়েজ আহমেদও। এই মোট 4 জন এখানে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের 2 সদস্য এখানে অবরুদ্ধ আছেন। একটু জানিয়ে রাখি, ঠিক 2-3 মিনিট আগেই কিন্তু পুলিশ কঠোর অবস্থানে যায় এবং সেখান থেকে এখানে যে এই গেটের সামনে যে লোকজন ছিল তাদেরকে সরিয়ে দিয়েছে। এখন মোটামুটি ফাঁকাই বলা যাচ্ছে।
যাচ্ছে, পুলিশ তাদেরকে একদম গোলচত্বর থেকে সরিয়ে দিয়ে আসতেছে। এছাড়া আরেকটু জানিয়ে রেখে আপনি এই যে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে যে পুলিশ সদস্যরা ছিল তারাও কিন্তু সতর্ক অবস্থান নিয়ে বের হয়ে আসছে কলেজ ক্যাম্পাসে। এই যে আমার ক্যামেরায় যেটি দেখতে পাচ্ছেন, ক্যামেরা পাচ্ছেন যে বাবলু ভাই যেটি দেখাচ্ছেন যে গেট থেকে কিন্তু পুলিশ সতর্ক অবস্থান নিয়ে কিন্তু তারা এই গলিতে, অর্থাৎ আপনি জানেন যে উত্তরায় কিন্তু মেট্রো রেলের যে ডিপো, সেই ডিপোর যে ওয়াল এবং কলেজ ক্যাম্পাসের ওয়াল, এই দুই মাঝের গলিতে কিন্তু এই পুলিশ অবস্থান করছে। এছাড়া কিন্তু তারা আবারও পুলিশ প্রশাসন কিন্তু খুব কঠোর অবস্থানে আমরা দেখতে পাচ্ছি। তারা সামনে যে পুলিশ এবং ডিপো, আরেকটু জানিয়ে রাখতে চাই যে উত্তরায় যে মেট্রো রেলের ডিপো, সেই ডিপো নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী আছে এবং ডিপোর বাইরের গেটের সামনেই কিন্তু মূলত এই বিক্ষোভ কর্মসূচি বা অবস্থান কর্মসূচি পালন করছিল সকাল থেকে শিক্ষার্থীরা। এরপরে বিকাল নাগাদ উৎসুক জনতা বেড়ে যায়, তাদেরকে এই কয়েক মিনিট আগে কিন্তু সরিয়ে দিয়েছে এই পুলিশ প্রশাসন এবং পুলিশ কঠোর অবস্থানে যেয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছে। গোলচত্বরের ওই পাশটাই ঠিক সরিয়ে দিচ্ছে, কিন্তু এখন সরিয়ে দেওয়ার পর পুলিশ সরে আসার পর আবারও কিন্তু কিছু লোক এসে জড়ো হওয়ার চেষ্টা করছেন, কিন্তু পুলিশ সেটা হতে দিচ্ছেন না। আমরা দেখছি তারা সতর্ক অবস্থানে আছে। আসলে সন্ধ্যা হয়ে গেছে, কিছু অন্ধকার হওয়ায় আমরা ঠিক এটা পাচ্ছি না, কিন্তু এখানে যেটা আমাদের নিচে যে সহকর্মী আছে ফজলে রাব্বি সৌরভ, সে হয়তো দেখাচ্ছে যে আসলে ওই ফুটেজটা যে পুলিশ প্রশাসন যে অবস্থান নিচ্ছে তাদেরকে সরিয়ে দিচ্ছে। এছাড়া জানি যে তাদেরকে সেই 6 দফা দাবি মেনে নিচ্ছে সরকার, মেনে নেওয়ার পরও কিন্তু এখনও সেই দুই উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার প্রেসিংয়ের 2 সদস্য এখনও অবরুদ্ধ আছেন। একটু আগেই আপনি জানাচ্ছিলেন বা আমরাও জানতে পেরেছি যে আজকে রাতে এই বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু সিঙ্গাপুর থেকে কিন্তু চিকিৎসক বাংলাদেশে আসছে তাদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য। এছাড়া মোটামুটি এখন পরিস্থিতি অনেকটাই শান্ত বলা যায়। যারা এখানে অবস্থান নিয়েছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের এখন খুব একটা দেখা যাচ্ছে না এবং শিক্ষার্থীরা এবং একটু পরে ডিসির হয়তো গণমাধ্যমে ডিসি ব্রিফ করে জানাবেন যে আসলে সর্বশেষ পরিস্থিতি। অল্প কিছু শিক্ষার্থী দেখা যাচ্ছে, অল্প কিছু শিক্ষার্থী কিন্তু এই নিচে আমরা দেখতে পাচ্ছি, তারা হয়তো কিছু বলার চেষ্টা করছেন যে আসলে তাদের পরবর্তী পদক্ষেপ বা কী করবেন, তারা কিন্তু এই জন্য গণমাধ্যমকে লক্ষ্য করে তারা কিছু বলার চেষ্টা করছেন। এছাড়া গণমাধ্যমের উপরেও তারা অনেকটা কিন্তু ক্ষুব্ধ অবস্থায় আছেন। হয়তো আমরা একটি বিল্ডিং থেকে কিন্তু লাইভ করছি, আমরা আসলে তারা সেই লাইভের উপরে আছে, আমরা এখন শেষ করতে হচ্ছে, তারা উপরে আমাদের কাছেই চলে এসছেন। শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে শিক্ষার্থীরা পুলিশ সাউন্ড গ্রেনেড ছড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেলও। এরপর 0 পয়েন্ট মোড়ে আবারও পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষ চলে। এ সময় আহত হয় কয়েকজন শিক্ষার্থী। সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইতিহাসের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সচিবালয়ে ঘটে আরেক ঘটনা। শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে দুপুর 2টার দিকে জড়ো হন কয়েকশো শিক্ষার্থী। মাইলস্টোনের ঘটনায় 22 তারিখের HSC পরীক্ষা স্থগিত করতে কেন সময় ক্ষেপণ করা হয়েছিল সেজন্য শিক্ষা উপদেষ্টা এবং সচিবের ব্যর্থতাকে দায়ী করে তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে। দুপুর 3টার পর গেটের বাইরে থাকা শিক্ষার্থীরা গেট ভেঙে ও দেয়াল টপকে সচিবালয়ে প্রবেশ করে। এ সময় পুলিশ ও সেনা সদস্যরা তাদের ঠেকানোর চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এক সময় শিক্ষা মন্ত্রণালয়ের দিকে যেতে থাকে তারা। ভিতরে ঢুকে অনেক গাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীরা। আমরা মেন দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ এবং শিক্ষা সচিবের পদত্যাগ, কারণ তারা তো নিজেদের অপদার্থকতার পরিচয় দিয়েছে। তারা রাত 12টার সময় একবার আমরা যখন ফোন দেওয়া হয়েছিল শিক্ষা উপদেষ্টাকে, আমাদের প্রথম দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে, শিক্ষার মান উন্নয়ন করতে হবে এবং শিক্ষকদের মান উন্নয়ন করতে হবে। দ্বিতীয়ত যোগ্য ব্যক্তিকে শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা করতে হবে। উনি পরীক্ষা স্থগিত করে নাই, বরং রাত 3টা বাজে তখন 2 জন উপদেষ্টা সহ 2 জন উপদেষ্টা ওনার বাসায় গিয়ে পরে পরীক্ষা স্থগিত করতে হয়েছে। এক সময় পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সচিবালয় থেকে বের করার চেষ্টা করলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণেরও চেষ্টা করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে গুলিস্তানের দিকে পাঠিয়ে দেওয়া হয়। 0 পয়েন্ট পর্যন্ত যাওয়ার পর আবারও পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয় শিক্ষার্থীদের। আবারও টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড পুলিশের। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই সংঘর্ষ। এদিকে সরকার যৌক্তিক দাবির পক্ষে এমন মন্তব্য করে দুপুরেই শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে বলে ফেসবুকে স্ট্যাটাস দেন তথ্য উপদেষ্টা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় সচিবালয়ের সামনে বিক্ষোভ চলছে। দর্শকের বিষয়ে আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এর আগে যেমনটা আমরা জানাচ্ছিলাম, সচিবালয়ে শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন এবং শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছেন কিনা, সবকিছু মিলে একটু বিস্তারিত জানান। ফয়সাল, এই মুহূর্তে আমি সচিবালয়ের সামনে রয়েছি, আর এখানে হচ্ছে পুরো পরিবেশ পরিস্থিতি যেমনটা ছিল এখন কিন্তু পুরোপুরি শান্ত পরিবেশ রয়েছে। সেই সাথে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা হচ্ছে যে বিক্ষোভটি হয়েছে সেটি পুরোটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং এখন সম্পূর্ণ শান্ত পরিবেশ হচ্ছে এখানে বিরাজ করছে। এখানে পুরোপুরি শান্ত পরিবেশ বিরাজ করছে। সেই সাথে বিজিবি, র্যাব, সেই সাথে কোস্ট গার্ড, এই সকল যেই সংস্থাগুলো রয়েছে সেই সংস্থার সদস্যরা হচ্ছে এখানে কড়া নিরাপত্তার মধ্যে দায়িত্ব পালন করছেন। সেই সাথে এখানকার যারা বিক্ষোভকারীরা ছিল তারা ইতিমধ্যে কিন্তু এখান থেকে তাদেরকে হটিয়ে দেওয়া হয়েছে। আর আপনারা জানেন যে দুপুর 1:30 দিকে হচ্ছে একটি বিক্ষোভ এখানে জড়ো হয় শিক্ষার্থীদের 6টি দাবি আদায়ের। আর সেই সাথে হচ্ছে তারা 2টি দাবিও এর মধ্যে জানিয়েছেন। শিক্ষা সচিব এবং হচ্ছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানিয়েছেন। সেই দাবির প্রেক্ষিতে হচ্ছে তারা সচিবালয়ের সামনে এসে অবস্থান নেয়। এক পর্যায়ে হচ্ছে তারা সচিবালয়ের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে এবং সেখানেও ভাঙচুর বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এরপরে হচ্ছে এখানে যেই সেনা সদস্য মোতায়েন করা হয়, সেনা সদস্য এবং অন্যান্য যে সংস্থার যে সদস্যরা রয়েছে তারা এখানে উপস্থিত হয়ে পুরো পরিবেশ কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর এক পর্যায়ে হচ্ছে সেই বিক্ষোভটি 0 পয়েন্টের দিকে আস্তে আস্তে মোড় নেয়। এরপর সেখান থেকে হচ্ছে বিক্ষোভটি পুরোপুরি ছত্রভঙ্গ করে দেওয়া হয়। সেই সাথে পুলিশ টিয়ার গ্যাস এবং অন্যান্য যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য তাদের যে চেষ্টা ছিল সেই চেষ্টার পরিপ্রেক্ষিতে হচ্ছে এখন সচিবালয়ের সামনে সম্পূর্ণ শান্তিপূর্ণ যে পরিবেশ সেই পরিবেশ বিরাজ করছে। সেই সাথে এই ধরনের পরিবেশ যাতে আবার পুনরাবৃত্তি না হয় বা এই ধরনের পরিবেশ যাতে আবার পরিবেশ ঘোলাটে না হয় সেই প্রেক্ষিতে এখানে কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর যে সরব উপস্থিতি সেই সরব উপস্থিতিও আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই সাথে এখানকার যে শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল সেই দাবির মধ্যে 6টি দাবি তারা আদায়েরও একটি তাদের যেই দাবি সেই 6টি দাবিও তারা তুলেছেন। সেই সাথে তারা প্রথমে কিন্তু তারা ঢাকা যে শিক্ষা বোর্ড রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে তারা অবস্থান করছিলেন, সেখান থেকে মূলত সচিবালয়ের দিকে ছুটে আসেন। এরপর এখানেই কিন্তু একটি উভয় পক্ষের মধ্যে একটি পাল্টা ধাওয়া কিন্তু আমরা বিকালের দিকে হচ্ছে দেখেছি। যেমন হচ্ছে দুপুর 1:30 থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সেটি একেবারেই ছত্রভঙ্গ করে এখন সচিবালয়ের সামনে হচ্ছে পুরো পরিবেশ শান্তিপূর্ণ। শেষ পর্যন্ত বাজল না স্কুলের ছুটির ঘণ্টা। মাইলস্টোনের নিহত ক্ষুদে শিক্ষার্থীদের এবারের ছুটি অনন্তকালের। বাড়ি ফেরা ছোট্ট দেহগুলো নিথর নিস্তব্ধ। হঠাৎ এমন বাস্তবতায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে তাদের পরিবার। আসাদুজ্জামান কাননের তোলা ছবিতে রিশাদ হাসানের রিপোর্ট। যে ছুটির ঘণ্টা বেজে ওঠেনি আর। বিধ্বস্ত বিমান যাদের পাঠিয়েছে অনন্তকালের অবকাশে, ওরা মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যু মিছিলে যোগ দেয়া শিশু শিক্ষার্থী। তালিকা ক্রমেই হচ্ছে আরো দীর্ঘ। বড় বোনের জন্য একরাশ দুরন্তপনার ছবি রেখে রোজকার মতন স্কুলে গিয়েছিল আনিকা। বাড়ি ফিরে 10 বছরের ছোট্ট শিশুটির আর খেলা হলো না বোন সুমাইয়ার সাথে। সুমাইয়ার কাছে বোনের স্মৃতি ছাড়া আর কিছুই নেই। পরীক্ষা দিয়ে আসছি বাসায়, তখনই পড়তে, তারপর আমি দৌড়ে গেছি, তারপর আমার ঢুকতে দেয় নাই, তারপর আমি রাস্তায় বসে বসে কাঁদতেছিলাম। আনিকার মা বাচ্চাকে খাবার দিতে স্কুলেও গিয়েছিলেন। কে জানতো এ দেখাই ছিল শেষ দেখা। 1টা বাজে আমার মেয়ে বেরিয়েছে,
বাড়ি যখন খাবার নিয়ে গেছি, আমার মেয়ের খাবার দিছি, আমার মেয়ে বলতেছে মা তুমি আমার লেগে কি আনছো? আমি তোমার লেগে খাবার আনছি, এটা নিয়ে তুমি ক্লাসের ভিতরে যায় খাইও। এই কথা কইছি পরে আমার মেয়ে ক্লাসের ভিতরে গেছে। আদরের ছোট মেয়েকে ঘটনার দিন রাতে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসেন বাবা আবুল হোসেন। শোকে স্মৃতি হাতড়ে এখনো মেয়েকে খুঁজে ফেরার চেষ্টা তার। তৃতীয় শ্রেণী পড়ুয়া জুনায়েদ সকাল সকাল বাবার সাথে স্কুলে গিয়েছিল। যাবার সময় মাকে সালাম করে বিদায় নিয়েছিল সে। জুনায়েদে বলো ওর আম্মুর কাছে বিদায় নিছে, ওর আম্মু খাওয়ায় একটু শুয়ে ছিল, আর আম্মুর কাছে বইলাইছে, কখনো বলে না, সালাম করাইছে। ছেলের আমি পাঠাইলাম লেখাপড়া করাইতে, আমার ছেলে যে এরকম রক্তে রঞ্জিত হয়ে আসবো এটা তো আমি কল্পনা করতে পারি নাই। আনিকা, জুনায়েদ সহ মৃত্যু মিছিলে যোগ দেয়া শিশুরা আর ফিরবে না, আর কখনো ওদের দুরন্তপনা দেখতে পাবে না তাদের পরিবার। কলি থেকে ফুল হয়ে ফুটে ওঠার আগেই ওরা ঝরে গেল শুকনো পাতার মতন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। নিভে গেল এক সম্ভাবনাময় পাইলটের জীবন প্রদীপ। দীর্ঘদিনের সহকর্মী বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা ও ফিউনারেল প্যারেডের আনুষ্ঠানিকতা শেষে দাফন সম্পন্ন হয়েছে। পরে তাকে রাজশাহীর সপুরা কবরস্থানে দাফন করা হয়। বিমান বাহিনী প্রধান বলেন, তদন্তের পর জানা যাবে এই দুর্ঘটনার মূল কারণ। সাধারণ মানুষকে কোনো গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান তিনি। মাইলস্টোন ট্র্যাজেডির পর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের মান নিয়ে জনমনে উঠছে নানা প্রশ্ন। লোকালয়ে এই ধরনের বিমানের চলাচল নিয়ে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক এলাহি চৌধুরী মনে করেন, সময়ের সাথে সাথে প্রশিক্ষণ বিমানের উড়াল পথেও পরিবর্তন প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন মুরসালিন হক জুনায়েদ। বাংলার আকাশ রাখিব মুক্ত, বিমান সেনাদের মূলমন্ত্র এমনটি। এই গুরুভার বহন করতে গিয়ে বাহিনীর সদস্যরা পাশে রাখেন মৃত্যুকে। গত 1.5 দশকে দেশে প্রশিক্ষণ বিমানের বড় দুর্ঘটনা 8টি। প্রাণ গেছে 8 বিমান সেনার। 7টি দুর্ঘটনায় সাধারণ নাগরিকের কোনো ক্ষয়ক্ষতি নেই। তবে সোমবার মাইলস্টোন ট্র্যাজেডিতে ঝরে গেছে 2.5 ডজনের বেশি প্রাণ। ট্যাঙ্ক, সাবমেরিন বা যুদ্ধবিমান যা কিছুই কেনা হোক, সেসবের আয়ু ঠিক করে উৎপাদক। তবে সঠিক পরিচর্যা হলে সম্ভাব্য আয়ুর পরও এসবের মান ধরে রাখা সম্ভব। তবে সোমবারের ঘটনার পর উঠেছে নানা প্রশ্ন। এক একটা কোম্পানি এক একটা লাইফ সাইকেল এক এক রকম, এবং এটা অনেকটা মেনটেন্যান্সের উপরে নির্ভর করে। আপনি যদি ভালো মেনটেন করেন একটা এয়ারক্রাফট অনেকদিন চালানো যেতে পারে। চায়না যদি এটা উৎপাদন বন্ধ করে দেয় বা এটা ফ্লাইং বন্ধ করে দেয়, তার অর্থ যে বাংলাদেশি বন্ধ করে দিতে হবে তা নয়। আমাদের যদি এয়ারক্রাফট সার্ভিসেবল থাকে, আমাদের তো ধরেন নিজেদের কোনো উৎপাদন ক্ষমতা নাই, আমাদেরকে কিনতে হবে, এবং এইগুলো রিপ্লেসমেন্ট আনতে হলে চীন থেকে আনতে পারি, রাশিয়া থেকে আনতে পারি, এবং সেটার জন্য তো টাকার প্রয়োজন আছে। লোকালয়ের আশপাশে প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন কতটা যৌক্তিক, এমন প্রশ্ন উঠেছে জনমনে। আমাদের যে বিমান বাহিনীর প্রশিক্ষণ এলাকাটা হচ্ছে উত্তরে, আপনার মধুপুর, ঘাটাইল, টাঙ্গাইল, এই যে এলাকাটা যেখানে অধিকাংশ বনভূমি আছে, কিন্তু এইটা হচ্ছে আমাদের ডেজিগনেটেড প্রশিক্ষণ এলাকা। এখানে বাইরে তো প্রশিক্ষণ এলাকা হয় না। ল্যান্ডিং এবং টেক অফ সবসময় তো আমাদের এয়ারপোর্ট থেকেই করতে হবে, এটা তো বাইরে কোথাও থেকে করতে পারবে না, এটা তো হেলিকপ্টার না। যখনই আপনি এই এয়ারপোর্ট থেকে টেক অফ করেন, উত্তরের দিকে যান, মুখ করে টেক অফ করেন, অথবা দক্ষিণ দিকে টেক অফ করেন, আপনাকে জনবহুল এলাকার ভিতর দিয়ে যেতে হবে। রাজধানীর কাছে অন্য কোথাও আকাশ সেনাদের নিরাপদ প্রশিক্ষণ অঞ্চল প্রয়োজন। মাইলস্টোন ট্র্যাজেডি তেমনই তাগিদ দিচ্ছে। সঠিক এবং পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া বিমান বিধ্বস্তের ঘটনায় শেষ কোনো কথায় উপনীত হওয়া যাচ্ছে না। তবে সেই তদন্ত কবে নাগাদ প্রকাশ পাবে, কতখানি বা গ্রহণযোগ্য হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে সেই প্রশ্ন থেকেই যায়। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশের সংকট কমবে না, বরং বিপদ বাড়বে। অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিকভাবেও চাপে পড়বে দেশ। এমন মতামত উঠে এসেছে নিউজ 24 আয়োজিত গোল টেবিল আলোচনায়। বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় থাকা দরকার।
সায়েন্সে পড়াশোনা করলেও আমি পরবর্তীতে নির্বাচন নাকি সংস্কার, এই প্রশ্নে যেন থমকে আছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এমন বাস্তবতায় সংকট উত্তরণে সংসদ নির্বাচন শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে নিউজ 24, যেখানে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। রাজনৈতিক সংকট সমাধানে নানা পরামর্শ দেন তারা। হয় তাহলে দেখা যাবে ডলার। অন্তর্বর্তী সরকারের 1 বছর পর্যালোচনা করতে গিয়ে আলোচকরা বলেন, এই সময়ে অর্থনীতির গতিমন্থর হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে। আমাদের অর্থনীতি এখন যথেষ্ট শীতল হয়ে পড়ছে। আমাদের এই যে ইনভেস্টমেন্ট কমার কারণে আমাদের জব কার্টেল হচ্ছে, আমাদের ডোমেস্টিক কনজাম্পশন কমে যাচ্ছে। আমাদের কূটনৈতিক সংকট বাড়ছে, সামাজিক শৃঙ্খলার সংকট বাড়ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংকট দিন দিন বাড়ছে। রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে তারা জানান, রাজনীতিতে শিষ্টাচার তলানিতে এসে ঠেকেছে, বেড়েছে অবিশ্বাস। বিএনপি বলবে জামাতের মধ্যে অনেক আওয়ামী লীগ ঢুকেছে, জামাত বলবে বা এনসিপি বলবে বিএনপির মধ্যে অনেক আওয়ামী লীগ ঢুকেছে। এইভাবেই সন্ত্রাসগুলো, গণ্ডগোলগুলো হবে। আগস্টের পর যে জাতীয় ঐক্য ছিল, সেই ঐক্যটা কিন্তু এখন আর নাই। এখন সেটা সন্দেহের চোরাবালিতে, অনাস্থার চোরাবালিতে, উচ্চারণ করা যায় না এমন শব্দ উচ্চারণের চোরাবালিতে হারিয়ে গেছে। শিষ্টাচার এবং কটূক্তি ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। তো এই রকম হানাহানি হচ্ছে এবং রাজনৈতিক দলগুলিরও আমি বলবো ব্যর্থতা আছে। সরকারের ব্যর্থতা হচ্ছে সবচেয়ে বেশি। এই সরকার সবচেয়ে প্রলম্বিত তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার, যে 25 জন উপদেষ্টার হাতে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নাই যে তারা রাতারাতি কোনো চেঞ্জ করে ফেলতে পারে, কিন্তু তাদের দক্ষতা, পরিপক্কতার যে অভাব, মানে কি বলবো, দূরদর্শিতার অভাব, সেটা আমরা দেখতে পাচ্ছি। সততা এবং দেশপ্রেম নিয়ে আমরা প্রশ্ন তুলি না। অধিকাংশ আলোচকের এমন মত ছিল, দ্রুত নির্বাচন আয়োজন হতে পারে সংকট উত্তরণের পথ। যেসব রাজনৈতিক দল এরকম সংখ্যা গরিষ্ঠতাকে ভয় পান, জনগণকে ভয় পান, তারাই সংস্কারকে সামনে রেখে আমি মনে করি নির্বাচনকে পিছিয়ে নিয়ে যেতে চান, এবং নির্বাচন হলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে, যে কারণে তারা নির্বাচন পেছাতে চায়। যত নির্বাচন ডিলে হবে তত সমস্যা দিন দিন বাড়তেই থাকবে এবং মিসট্রাস্টও বাড়তে থাকবে। যে ঐক্যটা হয়েছিল সেটা আমার মনে হয় 90-এর আন্দোলনের পরে এত দ্রুত ঐক্য বিনষ্ট হয় নাই। নির্বাচনের পরিবেশকে খারাপ রেখে নির্বাচন ভণ্ডুল করার যদি কোনো তৎপরতা করা হয়, সেটা হবে এই মুহূর্তে দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটা মানে খুবই ভয়ঙ্কর তৎপরতা। জাতীয় স্বার্থই হয়ে দাঁড়িয়েছে যে সংস্কার আমাদের করতে হবে এবং সংস্কার সম্পন্ন করতে হলে নির্বাচন লাগবে। এই দুই ওতপ্রোতভাবে জড়িত এবং এইটার প্রসেসটা মসৃণভাবে শেষ করাটাই এই মুহূর্তে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট। সমন্বয়কদের কি ভয়ঙ্কর চরিত্র, সেটি বৈষম্যভিত্তিক ছাত্র আন্দোলন পর খুব অল্প সময়ের ভিতরে বলেছেন যে সমন্বয়ক বলে কিছু নাই এখন। আমার বক্তব্য এটা, একটি রাজনৈতিক নেতৃত্ব চরিত্র না থাকলে যে বিপদগুলোর মুখোমুখি হয় সেটা আমরা হয়েছি। নির্বাচন না হলে সামনের দিনগুলোতে সংকট উত্তরণ তো দূরে থাক, আরও মহা বিপদের দিকে আমরা ধাবিত হব বলে আমাদের বিশ্বাস। সেই জায়গাটায় সকলকে, যেমন গণঅভ্যুত্থানে আমরা নামে বেনামে যেভাবে অংশগ্রহণ করেছে, সেই জায়গাটায় সবাই কাজ করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাফল্যগুলো আছে তার থেকে বড় সাফল্য হবে একটি ভালো নির্বাচন তিনি যদি করতে পারেন। সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়া একই সঙ্গে জারি রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মৌলিক সংস্কারগুলো নির্বাচিত সরকারের জন্যই রেখে দেওয়া উচিত। আমাদের অন্য সংস্কারগুলোকে শর্ত না করে সেইটাকে বরঞ্চ আরও শক্তিশালী করার উদ্দেশ্যে জনগণের অংশগ্রহণের সম্মতি নেওয়ার জন্য নির্বাচন দ্রুততম সময়ে এটা করবে। কেন পিআর নিয়ে জামাত ইসলামের সাথে বিএনপির এই পরিমাণ সংঘর্ষে, বা এটা মাঠের টেবিলের বিষয়টা কিভাবে মাঠে গড়িয়ে চলে গেল? তা মাঠে আন্দোলন করবেন আর ঘরে বসে ঐক্যমত্য করবেন, সেটা তো হবে না। আমরা চাই না যে এমন একটা ব্যবস্থার মধ্যে আমরা ফিরে যাব যে আবার 5 বছর পরে, আবার 10 বছর পরে জনগণ ফুঁসে উঠবে। বাংলাদেশকে নিয়ে জনমানুষের যে প্রত্যাশা, তা বাস্তবায়নের তাগিদও পাওয়া যায় আলোচনায়। নানা রকম সংকট আছে, সম্ভাবনা আছে, এর মধ্যে আমরা নতুন স্বপ্ন দেখতে চাই। কারণ এখন আর বাংলাদেশের কোনো মানুষ হানাহানি পছন্দ করে না, তারা সংঘাত সহিংসতা চায় না, তারা সুন্দর সাম্য একটা মানবিক বাংলাদেশ চায়। সবার প্রত্যাশা ছিল জুলাই আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছিল, সে ঐক্য অটুট থাকবে দেশ গড়ার লক্ষ্যেও। আমরা কথা বলবো। পাশাপাশি একটা বিষয়, শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। যতটুকু চেয়েছি ততটুকু হয়নি, কিন্তু আমি যদি আবার পাল্টা বলি, নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে।
সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেপনিল ফেস মাস্ক।